139টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিজের স্ত্রীর হত্যাকারীদের ধরতে কোনো সহযোগিতা পাচ্ছেন না বাবুল আক্তার। বিলবোর্ডে উচ্ছেদের নামে ক্যামেরাগুলো নামানো হয় 3 মাস আগে। গুলিতে রাজধানীর কালশীতে 2 জন ও রাজশাহীর বাগমারায় এক জেএমবি সদস্য নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বঙ্গবন্ধুর পূর্ব বাংলা বাঁচাও আন্দোলনই রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। গরম আবহাওয়ায় রমজানে খাবার গ্রহণে বাড়তি সতর্কতার পরামর্শ পুষ্টিবিদ ও চিকিৎসকদের। ভেজাল রোধে সরকারকে তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং রাজশাহীর বাজারে নানা জাতের আমের ছড়াছড়ি সত্ত্বেও প্রত্যাশিত লাভ পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। উৎপাদন কম বলছেন বাগান মালিকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। 60 লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাবুল আক্তার চট্টগ্রাম নগরীর 50টি পয়েন্টে 139টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছিলেন। এখন তার স্ত্রীর হত্যাকারীদের শনাক্তের জন্য তিনি সেই ক্যামেরার কোনো সহযোগিতা পাচ্ছেন না। বিলবোর্ডের কারণে সব ক্যামেরা গুটিয়ে নেয় এখন হত্যাকারীদের আইনের আওতায় আনতে ভরসা করতে হচ্ছে অন্যান্য ফুটেজের ওপর। তাও আবার মানসম্মত না হওয়ায় খুনিদের নিশ্চিতভাবে শনাক্ত করা যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুর হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে এখন ভরসা করতে হচ্ছে এই ঝাপসা সিসিটিভি ক্যামেরার ফুটেজের উপর, তাও আবার পার্শ্ববর্তী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা ফুটেজ। অথচ গত 1.5 বছর আগে নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির গোয়েন্দা শাখার কর্মকর্তা বাবুল আক্তার নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় এবং স্থাপনায় অন্তত 139টি ক্যামেরা লাগিয়েছিলেন। কিন্তু নানা সমস্যার কারণে অধিকাংশ ক্যামেরা অচল থাকায় পুলিশের নিজস্ব ক্যামেরার কোনো ছবি পাওয়া যাচ্ছে না। সেই জায়গাগুলো যে ক্যামেরাগুলো থাকার কথা ছিল সেটা লাগানো হয়েছে কিনা বা লাগানো হলে সেগুলো সচল আছে কিনা সেই দেখভাল করার দায়িত্বটুকু কার? বাবুল আক্তার তার জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ জীবন যাপনে সহযোগিতা করার জন্য তার এত কর্মযোগ্য চালিয়েছেন। আজকে তার স্ত্রী দুর্ভাগ্যক্রমে তার সমস্ত অবদান থেকে সে বঞ্চিত হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান হিসেবে নগরীর জিসি মোড়ে 4টি এবং প্রবর্তক মোড়ে 4টি সহ মোট 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল। কিন্তু ক্যামেরাগুলো সচল থাকলে সহজে হত্যাকারীদের শনাক্ত করা যেত বলে মনে করছেন ক্যামেরা স্থাপনের সাথে সংযুক্ত কেবল নেটওয়ার্কের এই কর্মকর্তা। অপরাধীরা যেভাবে প্রবর্তকের মোড় দিয়ে চলে গেছে, যেটা দেখা গেছে সেটা জিসির মোড় থেকেও যেভাবে দেখা যেত, একইভাবে প্রবর্তকমুখী যেভাবে তারা চলে যাচ্ছিল, সেটা আমার মনে হয় যে সিসি ক্যামেরাগুলি থাকলে দেখতে সুবিধা হতো। মূলত বিলবোর্ড উচ্ছেদের কারণে অধিকাংশ ক্যামেরা নামিয়ে ফেলা হয়, কিন্তু 3 মাস পেরিয়ে গেল ক্যামেরাগুলো আর লাগানো হয়নি, যে কারণে পুলিশকেই সমস্যায় পড়তে হচ্ছে। আমরা মোট 139টা ক্যামেরা লাগিয়েছিলাম, এখন কার্যকর আছে মূলত 13টা মাত্র। এর অন্যতম কারণ বিলবোর্ড উচ্ছেদের সময় অনেকগুলোই ডিসকানেক্ট হয়ে গেছে, তো ওইগুলো আমরা এখন নতুন করে আবার সংযোগ দিয়ে সচল করবার জন্য প্রক্রিয়া নিয়েছি। রোববার ভোরে জিইসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে দুর্বৃত্তরা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে শিবিরের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার হওয়ায় এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। শিবিরের বড় একটি অংশ জেএমবির সাথে যোগ দিয়ে টার্গেট কিলিং করছে বলেও দাবি পুলিশের। এদিকে বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ব্যবহৃত চট্ট মেট্রো ল 129807 নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মোটরসাইকেল উদ্ধারের স্থানটি সুলকবহরের বড় গ্যারেজ এলাকা হয় এই হত্যাকাণ্ডের সাথে শিবিরের সম্পৃক্ততার সন্দেহটি উঠে আসে। কারণ নগরীর চকবাজার, সুলকবহর, বাদুরতলা এবং কাপাসগোলা পুরো এলাকাটি শিবির অধ্যুষিত। এখানে শিবিরের অসংখ্য ম্যাচ যেমন রয়েছে, তেমনি বিগত 2013 থেকে 15 সাল পর্যন্ত নগরীতে নাশকতা সৃষ্টিকারীদের অধিকাংশেরই অবস্থান ছিল এখানে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে খোদ সিএমপি কমিশনার স্বীকার করলেন বিষয়টি। মোটরসাইকেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিবির অধ্যুষিত,
তো যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির, প্রাক্তন শিবির এরকম সদস্যরাই আসলে আসে। সেই দিকটিও আমরা মাথায় রেখেছি, বিবেচনায় রেখেছি এবং সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা, যেহেতু আমাদের কাছে ছবি এসেছে, অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো। এদিকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মাত্র 45 সেকেন্ডের মধ্যে হত্যাকারীরা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেছে। অর্থাৎ রবিবার 6টা 32 মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে 44 সেকেন্ডে জিসি মোড়ের কাছাকাছি চলে আসেন। আর গুলি এবং ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা 33 মিনিট 30 সেকেন্ডে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে যায়। এক্ষেত্রে আগে থেকে হত্যার হুমকি থাকা সত্ত্বেও বাবুল আক্তারের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। এটি পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে, এটি আমরা এই মুহূর্তে বলবো যে তার সজাগতার একটু হলেও অভাব ছিল, সেই জায়গাটি আসলে সন্ত্রাসীরা ব্যবহার করেছে। রবিবার ভোরে নগরীর জিসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। মূলত বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার, আর এরই জের ধরে জঙ্গিরা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হত্যাকাণ্ডের কিছু আগে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মোবাইল ফোনে এসেছিল একটি খুদে বার্তা। সেই খুদে বার্তা পেয়ে নির্দিষ্ট সময়ের আগে ছেলেকে নিয়ে স্কুলে রওনা হন মিতু। সেই বার্তায় স্কুলের সময় এগিয়ে আনা হয়েছে বলে উল্লেখ করা হয়। গতকাল রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের কথা জানান নিহত মিতুর বাবা। আমার মেয়ের মেসেজ দিয়েছে মোবাইলে এবং সেখানে বলে স্কুল টাইমটাকে শিফট করছে, আর ওনাকে জিজ্ঞেস করছে ওর কলিগ, মানে ছেলের কলিগ, ওরা বলছে আমাদের মেসেজ এরকম আসেনি। এরপর ওটাকে রেসপন্স করে নাই। যে ছেলে বাবুর বাসার বডিগার্ড যে বাসে উঠাইয়া দেয়, বাসে উঠাইয়া দেয়, সে ওই সময় ছিল না, ওই জন্য ও নিজেই যাচ্ছিল তার বাস থেকে স্কুলে উঠে যাওয়া যাবে। আমার মেয়ের জীবন কেন গেল, আমি তাই সরকারের কাছে বিচার চাই। কেন আমার মেয়ে 32 বছর বয়স, আমি দুটা বাচ্চা 7 বছর আর 4 বছর, আমি এর বাচ্চা দুইটা দিয়ে আমি কি করব? তারা কাকে মা ডাকবে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন, দেশের জনগণ নিরাপদে আছেন, পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোকে টার্গেট কিলিং বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যবসায়ীরা তাদের ব্যবসা চলছে, রাস্তাঘাট ঠিক মতো চলছে, কোনো কিছুই কিন্তু বসে নেই, মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। কাজেই আইন শৃঙ্খলা যেগুলো মানে সেইগুলো হলো ডাটা, সেইগুলো কিন্তু সবই আমাদের পজিটিভ ফিগার রয়েছে। এই যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলি সবই টার্গেট কিলিং। এইখানে একটা গোষ্ঠী এটার মদত দিচ্ছে, একটা দলের নেতা সেখানে সম্পৃক্ত হয়েছে, একটা বিদেশি গোয়েন্দা সংস্থা এখানে রয়েছে, শুধু একটি নয় আরেকটি বিদেশি সংস্থা বহু আগের থেকে এখানে সম্পৃক্ত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, অনেক স্তরের মানুষ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে। আমরা প্রমাণ পেলে একের পর এক ধরব। রাজধানীর কালশী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে 2 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে কালশীর লোহার ব্রিজ এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 4-5 জন অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে 2 জন মারা যায়। পরে পল্লবী থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে রাজশাহীর বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত তারেক আজিজের সহযোগী জেএমবি সদস্য জামাল গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায়, গত রাতে অভিযান চালিয়ে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের সহযোগী জামালকে আটক করে গোদাগাড়ী থানা পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে ফরাদপুরে অভিযান পরিচালনার সময় জামালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ঘটনাস্থল থেকে জামালের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে জামাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আত্মঘাতী বোমা হামলাকারী তারেকের মাকে আটক করেছে পুলিশ। 2015 সালের
25 ডিসেম্বর রাজশাহীর বাগমারা আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিহত হয় এবং আহত হন অন্তত 8 মুসল্লি। এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে বাগমারার গোদাগাড়ি থানায় আছেন সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, জায়েদ, আপনি জানেন যে গেল বছরের 25শে ডিসেম্বর রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তো এই আত্মঘাতী বোমা হামলাকারী যে সে সময় মারা গেছিল এবং সে সময় কিন্তু প্রায় 8 জন যারা নামাজ পড়তে এসেছিলেন মুসল্লি তারা কিন্তু আহত হয়েছিলেন। তো এর পরপরই কিন্তু পুলিশ তৎপর হয়ে উঠেছিল এবং এই হামলাকারীর পরিচয় শনাক্ত করার জন্য কিন্তু তারা অনেক তৎপরতা দেখিয়েছিল। কিন্তু এই সফলতা এসেছে আজকে। মূলত গতকালকে তার এক সহযোগীকে আটক করেছে। তার সহযোগীকে আটক করার পরপরই তার কাছ থেকে এই তথ্যগুলো পুলিশ পেয়েছে। এটি আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের গোদাগাড়াই থানার অফিসার ইনচার্জ। আমি একটু দেখাবো যে এই হামলাকারী যিনি ছিলেন তার কাছ থেকে কিন্তু এই কিছু অস্ত্র পেয়েছে। এর মধ্যে আছে একটি রামদা আছে, 5টি ককটেল এবং পিস্তল এবং 2 রাউন্ড গুলি আছে। তো আসলে এই তারেক আজিজ তখন মারা গেলেও তাকে যে সাহায্য করেছিল মূলত তাকে তারা আটক করেছিল। পুলিশ যেটি বলছে, তাকে আটক করার পরপরই তার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তার আরও বেশ কিছু সহযোগীর কাছে যখন অভিযান চালাচ্ছিল এই মুহূর্তে রাজশাহীর গোদাগাড়িতে মূলত পুলিশকে লক্ষ্য করে তারা যখন গুলি ছোড়ে তখন পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারেকের যে সহযোগী রয়েছেন তিনি জামাল উদ্দিন উনি মারা যান। এ সময় সেখান থেকেই মূলত এই অস্ত্র এবং এই গোলা বারুদগুলো উদ্ধার করা হয়েছে। আমরা এখানেই এখন এই থানার মধ্যেই কিন্তু চারঘাটের যিনি এই জামাল উদ্দিনের সাথে জড়িত আছেন তারা কিন্তু এই কথাই বলছেন। এছাড়াও কিন্তু আমরা তারেকের মাকে এই থানায় কিন্তু এখানেই কিন্তু আটক রাখতে দেখেছি। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে তারা এই বিষয়টি নিয়ে আমাদের রাজশাহীর যিনি পুলিশ সুপার আছেন তিনি সাংবাদিকদের ব্রিফ করে এই বিষয়টি খোলাসা করবেন যে কিভাবে হলো। কিন্তু এই বিষয়ে এখনো এই সংশ্লিষ্ট থানার যে ওসি আছেন তিনি কিন্তু এই বিষয়ে এখনো তেমন কিছু আমাদেরকে জানাচ্ছেন না। তো জায়েদ, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহীর যে বাগমারা মসজিদে বোমা হামলা ঘটনা ঘটেছিল সেটির খবর আর কি। রাজশাহীর গোদাগাড়িতে গুলিতে জামাল নামে এক জেএমবি সদস্য নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ, সেখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। চলে যাচ্ছি পরের সংবাদে। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 50 বছর আগে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা বাঁচাও দাবি উত্থাপন করেছিলেন। আজকের দিনে এই 6 দফা দাবি সারা পূর্ব বাংলায় সূচনা করে তীব্র গণ আন্দোলনের। বাঙালির স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের এই আন্দোলনই একসময় রূপ নেয় বাঙালির স্বাধীনতার সংগ্রামে। এরই ধারাবাহিকতায় পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় নতুন এক স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। পরিবর্তিত লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে তৈরি হয় পাকিস্তান নামে একটি রাষ্ট্র, যার 2টি অংশ, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। লাহোর প্রস্তাবে আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা থাকলেও বছরের পর বছর ক্রমাগত বৈষম্যের শিকার হয় পূর্ব পাকিস্তান। Capital, central administration, military installations, everything was Pakistan. Though East Pakistan, a 56% population, is still they are not getting. 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি লাহোরে পশ্চিম পাকিস্তানের সবগুলো বিরোধী দলের আহ্বানে নিখিল পাকিস্তান জাতীয় কনফারেন্সে শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন 6 দফা দাবি, যার মূল কথা ছিল অবহেলিত পূর্ব বাংলার স্বায়ত্তশাসন। পশ্চিমা শাসকদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও এই 6 দফা দাবিতেই 1966 সালে সারা পূর্ব বাংলায় তীব্র আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগের ডাকা 7 জুনের হরতালে পুলিশের গুলিতে শহীদ হন 7 জন শ্রমিক। তাদের সঞ্চিত পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ
ঘটেছে এবং তাদের মনের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বঙ্গবন্ধু 6 দফা দিয়ে তার ভাষা দিয়েছিলেন। 6 দফার মধ্য দিয়েই বাঙালির ম্যাগনা কার্টা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তো সেই জন্য 6 দফাকে স্বাধীনতার সঙ্গে যুক্ত করি। আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় শেখ মুজিবুর রহমানকে। এতে গণ আন্দোলন আরো তীব্র হয়। 1969 সালে যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। মুক্তির আকাঙ্ক্ষায় অপেক্ষারত জাতিকে তিনি দেখান স্বাধীনতার পথ, দেন 7ই মার্চের সে অমর ভাষণ। আমাদের মুক্তির সংগ্রাম। 70-এর নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফলের ফলে মুক্তিযুদ্ধ। কাজেই 6 দফা শেষ পর্যন্ত 1 দফা হয়ে গেল, কিন্তু 6 দফার যে মর্মবাণী সেটা মিথ্যে হলো না। 1966 সালে বঙ্গবন্ধুর 6 দফা দাবি বাঙালির চেতনার মর্মমূলে যেন বিস্ফোরণ ঘটায়। ইংল্যান্ডের গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা, তেমনি এই 6 দফা দাবিকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। আর এই 6 দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে পরিণত হয় স্বাধীনতা সংগ্রামে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে তাকে এই পরোয়ানা পড়ে শোনানো হয়। এর আগে গতকাল সন্ধ্যায় ট্রাইব্যুনাল থেকে কেন্দ্রীয় কারাগারে জামায়াতের এই নেতার মৃত্যু পরোয়ানা পৌঁছায়। গতকাল দুপুরে 5 বিচারপতির স্বাক্ষর শেষে মীর কাসেম আলী 244 পৃষ্ঠার আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। এদিকে নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ থাকায় আসামি পক্ষ এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে জানান। সময় সংবাদে আরো থাকছে, মজুদ শেষ হওয়ায় টিসিবির খেজুর বিক্রি বন্ধ, অন্যান্য পণ্য না পাওয়ার অভিযোগ ঢাকার বাইরের ডিলারদের। খোলা বাজারে পণ্য বিক্রি ঠেকাতেই কম বরাদ্দ দাবি কর্তৃপক্ষের। সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মদিনায় অবস্থান করছেন। গতকাল যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন আব্দুল আল সৌদ তাকে অভ্যর্থনা জানান। এরপর মোটর শোভাযাত্রায় মদিনার হিলটনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। মদিনায় অবস্থিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন তিনি। মদিনা সফরকালের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন। আজ মদিনা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সৌদি বাদশাহর আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরবে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বস ম্যাগাজিনে করা বিশ্বের ক্ষমতাধর 100 নারীর তালিকায় আরও ওপরের দিকে উঠে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রকাশিত মার্কিন এই সাময়িকীতে এবছরের তালিকায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থান 36। গতবার এই তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল 59তম। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এবারও বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী হলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। দ্বিতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ার জ্যানেট ইয়েলেন। তালিকায় 100 জনের গড় বয়স 57 বছর, তবে এদের মধ্যে সবচেয়ে কম 41 বছর বয়সী ইয়াহুর প্রধান নির্বাহী মেরিজা মের। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল এ নিয়ে টানা 6 বার সহ মোট 11 বার তালিকার শীর্ষে ছিলেন। সেহরি রোজার অন্যতম অনুষঙ্গ, শাব্দিকভাবে যার অর্থ যা কিছু শেষ রাতে খাওয়া হয়। আজ থেকে রমজান মাস শুরু হওয়ায় গত রাতের শেষ ভাগে ধর্মপ্রাণ মুসলিমরা সেহরি খেয়ে রোজা রাখেন। কেউ পরিবারের সাথে নিয়ে, আবার কেউ জীবনের প্রয়োজনে পরিবার ছাড়াই সামর্থ্য অনুযায়ী সেহরি করেছেন। তাদের মতে তাকওয়া অর্জনের এই মাসে সেহরি শুধু খাওয়ার উপলক্ষ নয়, ইবাদত বন্দিগিতে মনোনিবেশের রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ রাতে নির্দিষ্ট সময়ে পরিবারের সবাইকে নিয়ে খাবার টেবিলে বসা বছরের অন্যান্য দিন একটু বেমানানি, তবে রমজান মাসে এটি নিয়মিত দৃশ্য। পরিবারের কনিষ্ঠতম সদস্যকে নিয়ে তাই খাওয়ার এই আয়োজন শুধু রোজা পালনে ভূমিকাই রাখে না, সুদৃঢ় করে পারিবারিক বন্ধনও। এই প্রতীক্ষাটা থাকেই রমজান মাসে যে আমরা সবাই একসঙ্গে বসবো, একসঙ্গে সবাই যখন আমরা খাবো তখন এটার অনেক সোয়াবও রয়েছে, আবার আত্মিক একটি প্রশান্তিও রয়েছে। রমজান আমাদেরকে এই উপহারটুকু অনেক সহজেই দিয়ে দেয়। পরিবার যে কয়জন আছি
এই কয়জন নিয়ে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগতেছে। সেরিটার মধ্যে তো অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যার জন্য এই কষ্টটাকে কষ্ট হিসেবে নেই না, আমরা একটু অন্যরকম আনন্দই পাই। শিক্ষার্থীদের হল জীবনের এ সময়ের গল্পটা একটু অন্যরকম, যেখানে বন্ধুদের নিয়ে একসাথে সেহরি খাওয়া যেন আনন্দের উপলক্ষ। তবে সূক্ষ্মভাবে সেখানে পরিবারের অভাববোধ থেকেই যায়। আর এ পবিত্র মাসে রোজা রাখার সুবিধার্থে হলের খাবারের মান বাড়ানোরও দাবি তাদের কণ্ঠে। আমরা যেহেতু কষ্ট করে রোজা থাকি, ক্যান্টিন ছাড়া কোনো খাবার দেওয়ার ব্যবস্থা নাই, সেহেতু ক্যান্টিনের খাবারটা আরো ভালো করা উচিত। সবাই একসঙ্গে আমরা সেহরি করি, খুব মজাদার একটা বিষয়। রমজান আসলে পবিত্র মাস, হ্যাঁ পবিত্র মাস, সবাই একসাথে নামাজ পড়ি, আমরা নামাজ পড়ে সেহরি করতে আসি, খুব ভালো লাগে এই বিষয়টা। আমরা যখন খাইতে আসি তখন একটা বেশি ফিল করি, বিশেষ করে আম্মুর হাতে রান্নাটা, আর এখানকার খাওয়া দাওয়ার পরিবেশটা একটু খারাপ। এভাবেই এক মাস মাঝরাতে সেহরি, দিনভর রোজা, সংযম আর বেলা শেষে ইফতারের মধ্য দিয়ে সিয়ামের এই মাসটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি 9 দিন আগে খোলা বাজারে 5টি পণ্য বিক্রি শুরু করলেও কয়েকদিন না যেতেই ট্রাক প্রতি পণ্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে। এরই মধ্যে মজুদ শেষ হওয়ায় বন্ধ হয়ে গেছে খেজুর বিক্রি। এদিকে ঠিকমতো পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঢাকার বাইরের ডিলাররা। টিসিবি কর্মকর্তাদের দাবি, বেশি বরাদ্দ দিলে অসাধু ডিলাররা বাজারে পণ্য বিক্রি করে দেয়। আর ডিলাররা বলছেন, রোজার আগে টিসিবি অতিরিক্ত মজুদ করলে এই সংকট হতো না। বিস্তারিত হাজিরা শিলু রিপোর্টে। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে 29শে মে থেকে টিসিবি ঢাকা সহ সারা দেশে 179টি ট্রাকে পরিবেশকদের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রি শুরু করে। এক্ষেত্রে বাজারের চেয়ে প্রতিটি পণ্যের দাম 15 থেকে 30 টাকা কম হওয়ায় ক্রেতারা ভিড় করছেন টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে। কিন্তু কয়েকদিন ডিলারদের পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলেও 4 জুন থেকে মসুর ডাল ছাড়া 3টি পণ্যের বরাদ্দ 100 থেকে 400 কেজি পর্যন্ত কমিয়ে দেওয়া হয়। টিসিবির মুখপাত্রের দাবি, অসাধু ডিলারদের খোলা বাজারে পণ্য বিক্রি ঠেকাতে এবং বেশি ক্রেতাকে পণ্য সরবরাহের উদ্দেশ্যে ডিলার ও ক্রেতাদের জনপ্রতি বরাদ্দ কমানো হয়েছে। ডিলারদের কমায় দেওয়ার কারণ হলো সব জায়গায় সমান হারে পণ্য বিক্রি হয় না। যে সমস্ত জায়গায় অবশিষ্ট পণ্যটা থেকে যায়, সেই পণ্যটা ব্ল্যাকমেলিং হওয়ার সুযোগ থাকে। এই ধরনের যদি কোনো কার্যক্রম না হয়, সেই জন্য আমরা সারা বাংলাদেশের পরিমাণটা কমিয়ে নির্ধারণ করে দিয়েছি। তবে ক্রেতা পিছু বরাদ্দ কমানো হলেও ক্রেতাদের চাহিদা অপূর্ণই থেকে যাচ্ছে। বিকাল 5টা পর্যন্ত ট্রাকে পণ্য বিক্রির কথা থাকলেও অধিকাংশ স্পটে পণ্য বিক্রি শেষ হয়ে যাচ্ছে দুপুরের মধ্যেই। আর খেজুর না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আমরা 4 কেজি করে পারলে ভালো হয়, এখন আমাদেরকে 2 কেজি করে দিচ্ছে। গাড়িতে মাল নাই, লোক আমাদের ঘুরে দিতেছে। আমাদের সরকার বলতেছে অপরিন্ত মাল আছে, কই মাল? পর্যাপ্ত পরিমাণ মাল নাই, এরকম খেজুর নাই। হ্যাঁ, 12টা বাজে এখন এই সিরিয়াল বন্ধ করে দিচ্ছে। কোনো গাড়িতে খেজুর পায় নাই, খেজুর ওই জায়গায় টিসিবি থেকেই খেজুর নাই। ডিলাররা বলছেন, রোজার আগে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পণ্য আমদানি ও মজুত করা হলে এই সংকট হতো না। বাড়ি হলে গিয়ে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের সাটুরিয়া থানা, ওইখান থেকে যে আমি এখানে মালের জন্য আসি, ডেলি ডেলি আমার ঘুরতে হয়, কিন্তু মাল আইসা আমি এখানে পাই না। রোজাকে কেন্দ্র করে অন্তত 2 মাস আগে টিসিবি কর্তৃপক্ষের উচিত সরাসরি বিদেশ থেকে পণ্য, এই 5টা পণ্য আমদানি করে বাফার স্টক করে রাখা। রমজান উপলক্ষে রাজধানীর 33টি স্পটের পাশাপাশি চট্টগ্রামের 10টি, বাকি বিভাগীয় শহরে 5টি, জেলা সদরের 2টি স্পটের ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। গরম আবহাওয়ার কারণে রমজানে খাবার গ্রহণে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা। তারা বলছেন, খাবার গ্রহণে পরিমিত না হলে তা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে অনেকের। দেখা দিতে পারে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ, বাড়তে পারে গ্যাস্ট্রিক ও জন্ডিসের প্রকোপ। এক্ষেত্রে নাগরিকদের সচেতনতার পাশাপাশি সরকারকে ভেজাল খাবার রোধে বাড়তি তৎপরতার পরামর্শ তাদের। তাফসির বাবুর রিপোর্ট। কখনো কাঠফাটা রোদ তো পরক্ষণেই ঝমঝম বৃষ্টি, তবে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলছে না খুব একটা। এর মধ্যেই শুরু হলো মুসলমানদের আত্মার পরিশুদ্ধি অর্জনের মাস রমজান। পুষ্টিবিদ ও চিকিৎসকরা বলছেন, রমজানে এমনিতেই খাওয়ার সময়সূচিতে আসে পরিবর্তন, আসে বৈচিত্র্য। এর সঙ্গে গরম আবহাওয়া যোগ হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে রোজাদারদের। এই তাপমাত্রার মধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের রোগের জীবাণু সেগুলো মাল্টিপ্লাই খুব তাড়াতাড়ি করে যায়। ডায়রিয়া, পেট খারাপ, এগুলো খুব বেশি দেখা যেতে পারে। তাছাড়া যে সমস্ত পানিবাহিত ভাইরাস জন্ডিসের কারণ, যেমন হেপাটাইটিস এ এবং ই ভাইরাস, এগুলো একটু বেশি আকারে দেখা দিতে পারে। যথাসম্ভব আমাদেরকে গরম খাবারটা, ফ্রেশ খাবারটাই কিন্তু
আমাদেরকে খেতে হবে। আর ঘরে তৈরি খাবার যদি আমরা খেতে পারি সেটা সবচেয়ে ভালো। তাদের পরামর্শ, খাবারে খুব বেশি বৈচিত্র্য না এনে টাটকা এবং স্বাভাবিক খাবার গ্রহণ করতে হবে। রমজানে আপনারা যা আগে খেতেন তাই খাওয়ার চেষ্টা করেন। মূলত কিছু ছোলা খান, কিছু মুড়ি খান, কিছু বুট খান, কিন্তু এইটাকে এই পেঁয়াজু, ছোলা, মুড়ি, বুট যেন আমাদের মূল খাবারে পরিণত না হয়। যথেষ্ট পরিমাণে পানি, শরবত এবং যদি সম্ভব হয় ফলের শরবতটা আমরা খেতে পারি। এদিকে রমজানে বরাবরের মতোই ইফতার সামগ্রী ও অন্যান্য খাবারে ভেজালের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা খাদ্যে ভেজাল বিরোধী সংগঠনগুলোর। আর তাই রমজানে ভেজাল খাবার রোধে সরকারি নজরদারির পরামর্শ দিলেন এই পুষ্টিবিদ। অ্যাপেল, আঙ্গুর, মাল্টা রেডিয়েশন দিয়ে তার আনা হয়। এই রেডিয়েশনটা কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ইউরিয়া দিয়ে মুড়ি ভাজা হচ্ছে, মোবিল তেল দিয়ে জিলাপি ভাজা হচ্ছে। অভিযানগুলো করলে তারা এই সাহসগুলো করবে না, এমনকি অভিযানগুলো করলে এগুলো বন্ধ হবে। সংশ্লিষ্টরা বলছেন, পরিমিত আহার আর আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে সচেতন থাকলে মুসলমানদের পুরো রমজানের সিয়াম সাধনা সহজ হয়ে আসবে অনেকটাই। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে রমজান উপলক্ষে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পণ্য ভেদে কেজিতে বেড়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। বিষয়টি স্বীকার করেছেন বিক্রেতারাও। এ অবস্থায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা। অবশ্য পণ্যের বাড়তি দামের লাগাম টানতে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন জেলা প্রশাসক। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রতিবারের মতো এবারও রমজানকে কেন্দ্র করে বরিশালের বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। এক সপ্তাহ আগে বাজারে পণ্যের যে দাম ছিল তা এখন পণ্য ভেদে কেজিতে বেড়েছে 5 থেকে 15 টাকা। এই অবস্থায় বাজারের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চিনি, তৈল, রুয়াব এবং রুয়াবজা, ট্যাং সবই দাম বাড়ছে। যে সব পণ্য আমাদের বাজার বরিশাল বাজার আছে প্রতিটারই দাম বৃদ্ধি পেয়েছে 5 থেকে 15 টাকা পর্যন্ত। এজন্য সরকার উচিত পদক্ষেপ নেওয়া যাতে এইরকম মালামালের দাম বাড়াতে না পারে। দাম বাড়ার কথা স্বীকারও করলেন খুচরা বিক্রেতারা। আমরা যেখানে মোকাম দিয়ে কিনে সেখানে বাড়তি কিনে আসতে হয়, কিনে আনার পর আমরা ওইভাবে 8 টাকা কেজিতে লাভ ধরে বিক্রি করি। ছোলা 10 টাকা কেজিতে বেশি, চিনি 10 থেকে 15 টাকা বেশি, খেসারি 15 থেকে 20 টাকা বেশি। পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে গেলে মোবাইল কোর্টের মাধ্যমে বাড়তি দামের লাগাম টানা হবে বলে জানালেন জেলা প্রশাসক। দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার চেষ্টা হয়, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা মোবাইল কোর্ট এবং অন্যান্য আইনের প্রক্রিয়া অনুসরণ করে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। বরিশালের সয়াবিনের লিটার 85 টাকা, ছোলা 85, চিনি 62, মসুর ডাল 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টিসিবি খোলা বাজারে নির্ধারিত দামে সয়াবিন, ছোলা, চিনি ও ডাল বিক্রি করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সময় সংবাদে আরো থাকছে, কোপা আমেরিকায় হট ফেভারিট আর্জেন্টিনার দাপুটে সূচনা। মেসিবিহীন দলটি 2-1 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে। রাজশাহীর বাজারে এখন নানা জাতের আমের ছড়াছড়ি। ক্রেতারা পছন্দের সুস্বাদু আমের স্বাদ নিতে ঘুরছেন বাজারে বাজারে। আমের দাম বাড়ায় মৌসুমি ব্যবসায়ীরা প্রত্যাশিত লাভে মুখ দেখছেন না বলে দাবি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কম হওয়ায় এমন অবস্থা। হাবিবুর রহমান পাপ্পর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। গাছে গাছে ঝুলছে এখন গ্রীষ্মকালীন সুস্বাদু ফল আম। পাকতে শুরু করায় চলছে গাছ থেকে আম পাড়ার ধুম। গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, হিমসাগর, খিরসাপাত, লকনা সহ নানা জাতের আমে ভরে উঠেছে রাজশাহীর বাজার। পাশাপাশি ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় পাইকারি আমের হাট বানেশ্বর। ব্যবসায়ীরা বলছেন আকার ভেদে বাজারে প্রতিমন গোপালভোগ 2500, খিরসাপাত 2000, লকনা 1000 আর ল্যাংড়া বিক্রি হচ্ছে সর্বোচ্চ 1800 টাকা দরে। আম চাষ করে প্রকৃত যে লাভটা হওয়ার কথা এটা হচ্ছে না। রমজান মাস এই জন্য ব্যবসাটা একটু খেরসাপাত 18 থেকে 2000, লোকনা 800 থেকে 1000। তবে অন্য জেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ গেলবারের তুলনায় এবছর আমের দাম চড়া। এতে কাঙ্ক্ষিত লাভের দেখা পাচ্ছেন না তারা। গতবারে আমের দাম অনেক কম ছিল, সেই দৃষ্টি এবার আমের দাম একটু বেশি। এখান থেকে আম নিলে মনে করেন বিভিন্ন জায়গায় নিয়ে যেতেছি, এর লাভ একটু 8 টাকা কমের কি। অবশ্য আমের দাম বাড়ার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা কম আমদানি ও প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছেন। তারপরও বাজারে ওঠা সুস্বাদু আমের স্বাদ নিতে ক্রেতাদের আগ্রহের কোনো কমতি নেই। ঝড়ে ক্ষতি হয়েছে, ওই জন্য আমের দাম হয় আমরা তেমন লাভবান হতে পারছি না। প্রতি বছরই কিনি আর কি, সেই হিসেবে বেশি মনে হচ্ছে না।
প্রতিদিন বানেশ্বর হাটে গড়ে 1 থেকে 1.5 কোটি টাকার আম কেনা বেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। জেলায় 16,583 হেক্টর জমির বাগানে 2,15,600 মেট্রিক টন আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সিরাজগঞ্জে 3টি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকের এক চালক নিহত হন। দুর্ঘটনায় মহাসড়কে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বাইরের খবর। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের মনোনয়ন নিশ্চিত হল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। 2383 ডেলিগেটের সমর্থন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। মঙ্গলবার এই সংবাদ জানায় বার্তা সংস্থা এপি। ফ্রান্সে গেল কয়েকদিনের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 68 কোটি ডলারেরও বেশি বলে জানিয়েছে ফ্রেঞ্চ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। আর এই ক্ষতি মোকাবেলায় বড় ধরনের তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ভালস। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এই তহবিল সংগ্রহ করা হবে বলে জানান তিনি। দেশটির সিনিয়র কয়েকজন মন্ত্রীর সঙ্গে সোমবার এক বৈঠকের পর এই ঘোষণা দেন ভালস। বৈঠকে জানানো হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মধ্য প্যারিসের বাসিন্দারা। ভয়াবহ এই বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন, আহত হয়েছেন আরও 24 জন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন আরও প্রায় 20,000 মানুষ। কর্তৃপক্ষ জানায়, বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করায় রাস্তাঘাট পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। মাতৃভূমি সিরিয়ায় ফিরে যাবার আশায় বুক বেঁধে আছেন তুরস্কে আশ্রয় নেয়া হাজারো শরণার্থী। রমজান মাসের নিজ দেশে সেহরি ইফতারের স্মৃতি দেশে ফিরতে তাদের আরও উতলা করে তুলেছে। থেমে যাবে যুদ্ধ, নিজ দেশে ফিরে আত্মীয় স্বজনদের নিয়ে পালন করবেন রোজার আনুষ্ঠানিকতা। এমনটাই প্রত্যাশা তুরস্কের হারান শহরে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের। পরিবারের সদস্যদের জন্য ইফতার সামগ্রী তৈরি করছেন সিরীয় শরণার্থী জাকিয়া। সঙ্গে যোগ দিয়েছেন ক্যাম্পে থাকা আরো বেশ কয়েকজন নারী। গেল 4টি রমজান মাস তুরস্কের এই শরণার্থী ক্যাম্পে কাটিয়েছেন তারা। তবে ভুলতে পারেননি প্রিয় মাতৃভূমি সিরিয়ার কথা। তুরস্কের হারান শহরের এই তাঁবুতে আটার পিঠার কারুকার্যের মধ্যে যেন সেই সুখ স্মৃতি রোমন্থন করছেন তারা। গেল কয়েক বছর ধরে তুরস্কে রমজান মাস পার করেছি, এর কোনো ব্যতিক্রম হয়নি। আসলে রোজা পালনের বেলায় সিরিয়া আর তুরস্ক বলতে কিছু নেই। জাকিয়ার মতো আমলারও মন পড়ে রয়েছে সিরিয়ায়। তবে রোজা পালনকে গুরুত্ব দিয়ে ভুলতে চাইছেন সিরিয়ার আজাদ আর তুরস্কের হারান শহরের পার্থক্য। গেল কয়েক বছর ধরে তুরস্কে রমজান মাস পার করেছি, এর কোনো ব্যতিক্রম হয়নি। আসলে রোজা পালনের বেলায় সিরিয়া আর তুরস্ক বলতে কিছু নেই। সরকারি হিসেবে তুরস্কে অবস্থান করছেন 27 লাখ শরণার্থী। তাদের ব্যবস্থাপনায় খরচ করা হয়েছে 1000 কোটি ডলার। তবুও নিজ দেশের সেহরি ইফতারের স্বাদ কি প্রবাস জীবনে খুঁজে পাওয়া যায়? আশা হয়তো অচিরেই কেটে যাবে হতাশার মেঘ, সংঘাত বন্ধ হবে, বইবে শান্তির সুবাতাস। আমি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি, খুশি থাকার চেষ্টা করছি, কিন্তু আত্মীয় বন্ধু বান্ধবদের অভাব কি মেটানো সম্ভব? তারপরও ভালোই আছি। আসলে আল্লাহ যা করেন তাই কল্যাণকর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ শরণার্থী সংকটের মুখে তুরস্ক। সিরিয়ার গৃহযুদ্ধ এর রূপ আরো ভয়ঙ্কর করে তুলেছে। গেল 6 বছরে কেবল তুরস্কে আশ্রয় নিয়েছে 3 লাখ বাস্তুহারা মানুষ, যাদের বেশিরভাগই বিভিন্ন মুসলিম দেশের নাগরিক। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবরে কোপা আমেরিকার খবর। আসরের শুরুটা দাপটে হট ফেভারিট আর্জেন্টিনার। মেসিবিহীন দলটি প্রতাপে পারফরমেন্সে খুব একটা প্রতিরোধ করতে পারেনি চিলি। ডি গ্রুপের প্রথম ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে 2-1 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে আসরের এই কেউই প্রত্যাশিত গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের 51 মিনিটে পিএসজি সুপারস্টার অ্যাঙ্গেলো ডি মারিয়ার দুর্দান্ত গোলে লিড নেয় আর্জেন্টিনা। লিড পেয়ে আরও উজ্জীবিত ফুটবলে ফেরে আলবিসেলেস্তারা। সেই তারা
59 মিনিটে ডি মারিয়ার পাস থেকে দলের লিড দ্বিগুণ করেন ইভার বেনেগা। এরপর বেশ কয়েকবার সুযোগ পেলেও হিগুয়েনরা জালের ঠিকানা খুঁজে পাননি। উল্টো ম্যাচের অতিরিক্ত সময়ে ফরজেরাদের দারুণ হেডে এক গোল শোধ করে চিলি, কিন্তু হার এড়াতে পারেনি তারা। তাই পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন আর্জেন্টিনা। এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচে মঙ্গলবার তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এভাবে ম্যাচে 5-0 গোলে তাজিকদের কাছে বিধ্বস্ত হওয়া মামুনুলদের লক্ষ্য ভুল শুধরে হোম কন্ডিশনের সুযোগটা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানো। অন্যদিকে প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাজিকিস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 4:30টায়। দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে এ যেন গোলের মহড়া। শিষ্যদের টানা অনুশীলনে যে দীক্ষা দিয়েছিলেন ডিক্রিফ, তার ছিটে ফোটাও নেই মাঠের লড়াইয়ে। শুধুই অসহায় আত্মসমর্পণ, সেট পিস থেকে একের পর এক গোল হজম। এবার ফিরতি লেগের আগে তাই শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে মগ্ন কোচ। ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সেগুলোর সমাধানের দিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। তবে মূল সমস্যা রক্ষণভাগে। রক্ষণ দুর্গের দুর্বলতার কারণেই তাজিকিস্তানের কাছে এতগুলো গোল হজম করেছে মামুনুলরা। 5-0 গোলের হারের ক্ষতি কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব না। বারবার দেখানোর পরও ফুটবলাররা বাজেভাবে গোল খাচ্ছে। তবে আরো একবার চেষ্টা করতে চাই আমরা। ওদের মাঝে ক্ষমতা আছে, মাঠে এখন নিষ্ঠার সাথে সেটাকে প্রয়োগ করতে হবে। চাপমুক্ত হয়ে খেলতে পারলে ভালো করা সম্ভব হবে। তাজিকদের বিপক্ষে বাজে হারে অনুতপ্ত ফুটবলাররাও। তাই নিজেদের চেনা পরিবেশে ভুল শুধরে ভালো করার প্রত্যয় তাদের কণ্ঠে। 4 বছর ধরে একটা প্রবলেমে আমরা সবসময় ভুগতেছি, সেটা হলো সেট পিসে। এবং সেট পিসের যেসব ইনফরমেশন গুলি দেওয়া হচ্ছে কোনোটাই আমরা করতে পারি নাই। এটা আমি বলবো আমাদের ব্যর্থতা। আমরা চেষ্টা করব এজ এ টিম হিসেবে, গুড টিম হিসেবে আমাদের বেস্ট ফুটবলটা খেলার জন্য। অন্যদিকে দ্য পার্সিয়ান লায়ন্স নামে পরিচিত তাজিকিস্তানের ফুটবলে গেল কয়েক বছরে এসেছে আমূল পরিবর্তন। শক্তিমত্তা ও মাঠের রণকৌশলে মামুনুলদের চেয়ে বেশ এগিয়ে আছে তারা। দলের বেশিরভাগ ফুটবলার রাশিয়ার ঘরোয়া ফুটবলে খেলছেন নিয়মিত। দ্রুতগতির ফুটবলের সঙ্গে বল দখলের লড়াইয়েও বেশ পারদর্শী তারা। গেল বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশে খেলে যাওয়া দলের অনেক সদস্যই আছেন এ দলে। তাই আলাদা কন্ডিশনের বাধা জয় করার স্বপ্ন তাজিকদের চোখে। প্রতিপক্ষ নিয়ে আমরা ভাবছি না। খাবার দাবারের সাথে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হলেও সবকিছুই এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আগের সব ইতিহাস এবং রেকর্ড ভুলে জয় তুলে নিতেই চাই আমরা। ফিফা র্যাঙ্কিং ও পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে তাজিকিস্তান। এখন পর্যন্ত 2 দলের 9 ম্যাচে 1 জয় ও 1 ড্র আছে ডিক্রিফের দলের। আর বাকি 6টি ম্যাচেই তাজিকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদ আলীর মৃত্যুর শোক এখনো কাটেনি মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন্টাকিতে আলীর নামে নির্মাণ করা হয়েছে অস্থায়ী বেদি। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্ত সমর্থকরা। কেন্টাকির লুইসভিল ছাড়াও ক্যালিফোর্নিয়ায় শত শত ভক্ত অনুরাগী ফুল, গ্লাভস, প্ল্যাকার্ড আর ছবি দিয়ে শেষ শ্রদ্ধা জানান সর্বকালের সেরা এই মুষ্টিযোদ্ধাকে। এদিকে দাফনের জন্য জন্মস্থান কেন্টাকিতে নেওয়া হয়েছে আলীর মরদেহ। 10 জুন মুসলিম রীতি অনুযায়ী দাফন হবার কথা রয়েছে আলীর। আলীর স্মরণে তার জন্মস্থান কেন্টাকির লুইসভিলে নির্মাণ করা হয়েছে বিশেষ স্মৃতিস্তম্ভ। সেই স্তম্ভের সামনেই ফুলের বৃষ্টিতে সিক্ত হচ্ছেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। ভক্তদের কেউ কেউ প্রিয় এক জোড়া বক্সিং গ্লাভস রেখে শ্রদ্ধা জানাচ্ছেন। যুবক আলীর ছবি নিয়ে কোনো ভক্ত এসেছেন শেষ ভালোবাসা নিংড়ে দিতে। শিশু সন্তানকে নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন কোনো এক ভক্ত। এমন চিত্র শুধু কেন্টাকিতে নয়, গোটা যুক্তরাষ্ট্রেই। মোহাম্মদ আলী ইজ এ সিম্বল। আফ্রিকার কালো মানুষের সংগ্রামের প্রতীক হচ্ছেন মোহাম্মদ আলী। এদিকে আলীর জন্মস্থান কেন্টাকি লুইসভিলেতে আনা হয়েছে আলীর মরদেহ। অ্যারিজোনা থেকে মরদেহ বিশেষ বিমানে করে লুইসভিল বিমানবন্দরে আনা হয়। শহরের ইসলামিক সেন্টারে আলীর স্মরণে এক বিশেষ প্রার্থনায় সামিল হন বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষ। আন্তঃধর্মীয় শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম রীতিতে 10 জুন কেভ হিল কবরস্থানে দাফন হবেন এই মহানায়ক। মোহাম্মদ আলী ওয়াজ রিয়েলি কেন্টাকির ইসলামিক সেন্টারের মসজিদে তিনি নামাজ আদায় করেছেন। যে কয়বার তিনি এখানে এসেছেন আমি তার সঙ্গেই ছিলাম। I was with him. মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন ছিলেন, সকলের চোখেই নায়ক ছিলেন। সেই সাথে আলী ছিলেন খাঁটি মুসলমান। কেন্টাকি থেকে ক্যালিফোর্নিয়া সর্বত্র চলছে আলীকে স্মরণ। ক্যালিফোর্নিয়ার কালভার সিটির এক মিউজিক পুরস্কার অনুষ্ঠানে আলীকে স্মরণ করেন শিল্পীরা। মোহাম্মদ আলী আমাকে উদ্বুদ্ধ করেছেন, আমি খুবই কৃতজ্ঞ। তার সাথে সাক্ষাৎ হওয়াটা বিশেষ কিছু। প্রাণ খুলে বলতে চাই, শান্তিতে থাকুন আলী, আপনি সত্যিই চ্যাম্প। has gone on to become
এই গান আলীর জন্য নির্মিত দ্য গ্রেটেস্ট সিনেমার জন্য লেখা হয়েছিল। এর আধুনিক সংস্করণটা আলীর স্মরণে আমি গাইব। সকলের কাছেই মহানায়ক মোহাম্মদ আলী, আপনাকে ধন্যবাদ। কালের পরিক্রমায় কিংবদন্তি হয়ে ওঠা বিশ্বজয়ী এই বক্সারকে অতুল শ্রদ্ধা। রেস্ট ইন পিস, শান্তির দূত মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট। রাহিদ রনি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 139টি সিসিটিভি ক্যামেরা লাগিয়েও নিজের স্ত্রীর হত্যাকারীদের ধরতে কোনো সহযোগিতা পাচ্ছেন না বাবুল আক্তার। বিলবোর্ড উচ্ছেদের নামে ক্যামেরাগুলো নামানো হয় 3 মাস আগে। গুলিতে রাজধানীর কালশীতে 2 জন ও রাজশাহীর বাগমারায় এক জেএমবি সদস্য নিহত। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। বঙ্গবন্ধুর পূর্ব বাংলা বাঁচাও আন্দোলনই রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ। গরম আবহাওয়ায় রমজানে খাবার গ্রহণে বাড়তি সতর্কতার পরামর্শ পুষ্টিবিদ ও চিকিৎসকদের। ভেজাল রোধে সরকারকে তৎপরতা বাড়ানোর তাগিদ। এবং রাজশাহীর বাজারে নানা জাতের আমের ছড়াছড়ি সত্ত্বেও প্রত্যাশিত লাভ পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। উৎপাদন কম বলছেন বাগান মালিকরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।